প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের 41তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছে। এই 3টি ঘটনার মধ্যে 2টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন 2জন রেমিটেন্স যোদ্ধা ভাই, যারা 2জনই সৌদি আরবে রয়েছেন, আর একজন উনি দেশেই রয়েছেন। কথা না বাড়িয়ে আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। তবে যাবার আগে যে কথাগুলো সবসময় বলি, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনতে পারে, তারাও তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। আপনারাও পাঠাতে পারেন একই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি: AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে অবশ্যই আবারও শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলুন প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যেই রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন তার নাম রানা আহমেদ। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে রয়েছেন। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে। মূলত এই ঘটনাটি ওনার সাথে এবং ওনার বন্ধু রাশেদের সাথে ঘটেছিল। এই রাশেদ ভাইও বর্তমানে সৌদি আরবের ইয়ানবু শহরে কর্মরত রয়েছেন। অনেক দূরে দূরে তো দুজনে দেখা সাক্ষাৎ কম হয়, একই গ্রামে বাড়ি, দুজনের সাথে বেশ অন্তরঙ্গতা ছিল। ঘটনাটি মূলত যখন ঘটে, সময়টা ছিল এশার আজান দিয়েছে এমন সময়, গরমকাল, এখন থেকে বেশ বছরখানেক আগের ঘটনা। ওনারা নদীর পাড়ে বা কাছাকাছি জায়গায় বসে গল্প করছিলেন। গরম পড়েছিল, এদিকে হয় কি আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, আবার এশার আজানও দিয়ে দিয়েছে। দূরের মাইক থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি তাদের কানে ভেসে আসে। তখন ওনার বন্ধু এই যে রাশেদ, এই রাশেদ ভাই এই রানা ভাইকে বলেন, রানা চল নদীতে গোসল করে আসি। যেহেতু ওখানেই নদী ছিল, রানা ভাই চিন্তা করলেন যে গরম লাগছে, এদিকে আকাশটাও মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবহাওয়া ঠান্ডা হয়ে আসবে, গোসল করলে বন্ধ হয় না। এরকম গোসল ওনারা মাঝে মাঝে করেছেন, কি দিন কি রাত, যে কোনো সময় গোসল করেছেন। দুজন মিলে ওখান থেকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যান। তো যতটুকু হেঁটেছেন, মানে যেখান থেকে হাঁটা শুরু করেছেন সেখান থেকে নদীর পাড়ে আসতে বড়জোর 3 মিনিট লাগে। এরপর মিনিট 10 মতো গোসল করছেন কেবল, মানে হয়ে গেছে 10 মিনিটের মতো, মানে আনুমানিক 10 মিনিটের মতো। হঠাৎ করে এই রাশেদ ভাই রানা ভাইয়ের হাত চেপে ধরে দে, রানা ওট ওট ওট, দৌড় দে দৌড় দে। রানা ভাই চিন্তা করেন কী ব্যাপার, কি হইল, হঠাৎ করে দৌড় দেবো কেন? তখন হঠাৎ করে বিজলি চমকিয়ে উঠলো, এটাও খেয়াল করলেন। একবারই যে চমকিয়েছে বিষয়টা এরকম না, আরও কয়েকবার চমকিয়েছে, তবে দৌড় যখন দিচ্ছেন তখন বিজলি চমকে উঠলো। প্রথমে আগে রানা ভাই উঠে পড়লেন, এরপর রাশেদ ভাই উঠে পড়লেন, এরপর দুজনই শুরু করলেন দৌড়। রানা ভাইকে আগে দৌড়াতে বললেন, রাশেদ ভাই পেছনে থাকবেন, আর বলছেন রানা খবরদার পেছন দিকে তাকাস না, সোজা দৌড় দে। আর রাশেদ ভাই জোরে জোরে দোয়া দরুদ পড়ছেন। আসলে এই যে দৌড় কেন দিতে হবে, কেন দোয়া দরুদ পড়ছে, এটা কিন্তু ওই সময় রানা ভাই বুঝতে পারছিলেন না। রানা ভাই চিন্তা করছিলেন যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন বজ্রপাত হতে পারে, বজ্রপাত যদি পানির উপর হয়, নদীর উপর হয়, তাদের তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ ওনারা বজ্রপাতের কারণে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে, ক্ষতি তো হবেই, হতে পারে। এই কারণে তাড়াতাড়ি করে উঠতে বলেছেন। উনি তখনও বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি।
ওনাদের এই যে দৌড়াচ্ছেন, বাড়িতে আর আসতে পারেন না। ঘটনাটা কি? বাড়ির মনে হচ্ছে এই যে সামনে, কারণ ওখান থেকে এই রাশেদ ভাইদের বাড়ির দূরত্ব পায়ে হাঁটা পথ হয়তো বা 5 মিনিট। বাড়ি থেকে একটু দূরে এসে তো ওনারা গল্প গুজব করছিলেন, তারপর 3 মিনিট এসে মানে হেঁটে এসে গোসল করেছিলেন। 5 মিনিট হলো পায়ে হাঁটা দূরত্ব। ওনারা যে গতিতে দৌড়াচ্ছেন, এই গতিতে দৌড়ালে 1 মিনিট সর্বোচ্চ লাগার কথা, কিন্তু না, অনেকক্ষণ দৌড়াচ্ছেন। দেখছেন যে বাড়ির ওই দিকে লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে ওনারা আসতে পারছেন না। ওই পথ দিয়ে দৌড়াচ্ছেন, পথ আর শেষ হচ্ছে না। অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে বাড়িতে আসেন। হাঁপিয়ে গেছেন দুজনই, মানে রাশেদ ভাইদের বাড়িতে আসেন। ওখানে বিশ্রাম নেওয়ার পর তারপর আরও কয়েকজন লোককে ডাকেন। ডাকার পর রানা ভাইকে তাদের সাথে তার বাড়িতে পাঠিয়ে দেন। রানা ভাই কিন্তু তখনও বুঝতে পারছে না ঘটনাটা কি। দৌড়ায় আসলাম, আবার লোক কেন দিতে হবে? কারণ তাদের বাসা থেকে তো এই রানা ভাইয়ের বাসার দূরত্ব খুব বেশি না, কাছাকাছি। ওই রাত ওভাবেই চলে গেল, মানে যে যার মতো যার যার বাড়িতে চলে আসলেন, থেকে গেলেন। পরের দিন রানা ভাই উনি এই রাশেদ ভাইকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ রাশেদ, তুই রাতের বেলা ওইভাবে ওরকম করলি কেন? হুট করে বললি যে ওঠ ওঠ দৌড় দে, তারপর আমাকে সামনে রাখলি। আরও একটা বিষয়, সেটা হলো বাড়িতে পৌঁছানোর পর দেখি রাত 11:30 বাজে। এটার কারণ কি? কারণ আমরা যখন গোসল করতে গেলাম তখন এশার আজান হয়েছে, বড় জোর 8:30টার সময় এশার আজান দিয়েছে। সেখান থেকে আমরা 3 মিনিট পায়ে হাঁটা পথ নদীতে গিয়েছি, 10 মিনিট গোসল করেছি, এরপর উঠে দৌড় দিয়েছি। 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমরা বাড়িতে চলে আসার কথা, বাড়িতেও ফিরে আসতে পারছিলাম না। আর এত সময় তো লাগার কথা না, সর্বোচ্চ 9টা বাজার কথা, কেন 11:30 বাজলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন রাশেদ ভাই একটা ভয়ঙ্কর তথ্য দেয়। রাশেদ ভাই জানান যে ওনারা দুজন যখন গোসল করছিলেন, গোসল করার ওই জায়গা থেকে একটু দূরে নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ চলে গেছে। ওই ব্রিজের এক পাশে গর্তের মতো একটা জায়গা রয়েছে। ওনারা যখন গোসল করছিলেন এবং বিদ্যুৎ চমকে উঠেছে, ওই বিদ্যুৎ চমকানোর আলোতে রাশেদ ভাই দেখতে পান একটা লম্বা লিকলিকে অবয়ব আস্তে 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 পানির ভেতর থেকে ভেসে উঠছে। বিজলি চমকাচ্ছে, ওই জিনিসটা একটু করে ভেসে উঠছে, আবার বিজলি চমকায়, আবার একটু করে ভেসে ওঠে। এই জিনিসটা অনেকক্ষণ ধরে দেখছেন। একটা পর্যায়ে পুরোপুরি ওই জিনিসটা পানির উপরে দাঁড়িয়ে যায়, অনেক লম্বা হয়ে যায় জিনিসটা দেখতে। কিন্তু বিজলি চমকানো যখন থেমে যায় তখন ওই জিনিসের অস্তিত্ব বোঝা যায় না। অন্ধকারের মধ্যে তো হালকা একটু বোঝার কথা, কিন্তু সেটা বোঝা যায় না। শুধু বিজলি চমকালে ওই জিনিসের অস্তিত্ব বোঝা যাচ্ছে। প্রথম দিকে রাশেদ ভাই চিন্তা করেছেন যে আমি যা দেখছি তাকে ঠিক দেখছি। বারবার উনি চোখ কচলেছেন যে আসলে ঠিকঠাক দেখছি কিনা, অন্ধকারে ভুলভাল দেখছি কিনা, কিন্তু না, উনি বারবার যখন একই জিনিস দেখলেন, পরবর্তীতে ওই জিনিসটার চেহারাও ওনার সামনে কিছুটা ভেসে ওঠে। উনি দেখতে পান ওই জিনিসটার চেহারা খুবই ভয়ঙ্কর এবং দানবীয় আকৃতির। তখনই মূলত রানা ভাইকে উনি এই বিষয়গুলো বলেছেন, বলতে এটা বলেছেন যে রানা তাড়াতাড়ি ওঠ, দৌড় দে। ওই সময় রানা ভাইকে এই বিষয়টা বলতে গেলে দেরি হয়ে যাবে, আর ওই সময় ওনারা আক্রান্ত হতে পারেন ওই জিনিসটার। এই জন্য দ্রুত দৌড়াতে বলেছেন। দোয়া দরুদ পড়ছেন, পেছন দিকে তাকা নিষেধ করেছেন। আর হতে পারে ওই জিনিসটার কারণেই ওনারা দেরিতে বাড়িতে পৌঁছেছেন। মাঝখানে এতটা সময় পার হয়ে গেছে, ওনারা বুঝতেই পারেন নাই। এই বিষয়টা বলার পর রানা ভাই তো ওইভাবে বিশ্বাস করতে চান না। চিন্তা করেছেন যে রাশেদ মনে হয় আমার সাথে একটু মজা টজা করতেছে। আসলে ওই ব্রিজের ওই জায়গাটাতে সমস্যা রয়েছে, এটা অনেকেই জানতেন। ওই সময় রানা ভাই ওইভাবে বিশ্বাস করেন নাই। ওই দিনই রাতের বেলা আবার দুজন মিলে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছেন। তবে যেই জায়গায় বসে আড্ডা দিচ্ছেন ওইটা একটা বাড়ির ছাদের উপরে, একতলা বাড়ির ছাদের উপরে। তো ওখানে আড্ডা দিচ্ছেন ওনাদের বাড়ির পাশেই আর কি, গল্পগুজব করছেন। ওই সময় হঠাৎ করে আবার আকাশে মেঘ ঘনিয়ে আসে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। ওই সময়টা অবশ্য এরকম সিজনটাই ছিল, হঠাৎ হঠাৎ করে মেঘ ঘনিয়ে আসবে, বিদ্যুৎ চমকাবে, সিজনটাই এরকম ছিল। যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন রাশেদ ভাই হঠাৎ করে একদিকে তাকিয়ে তার দৃষ্টিটা স্থির করে ফেলেন।
এরপর রাশেদ ভাই রানা ভাইকে বলছেন, এই রানা দেখ তো তুই কিছু দেখতে পাস কিনা, ওইদিকে তাকা, দেখ তো ওখানে কিছু দেখিস কিনা। মানে উনি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে। যখনই বিজলি চমকায় তখনই কিছু একটা দেখে। শুরুর দিকে রানা ভাই বুঝতে পারেন নাই যে ওখানে আসলে কিছু আছে কিনা। পরবর্তীতে উনিও সেই জিনিসটাই দেখেন। বিজলি যখন চমকায় ওই আলোতে দেখা যায় লম্বা লিকলিকে দানবীয় আকৃতির একটা ভয়ঙ্কর প্রাণী, যেটার অবয়ব মানুষের মতোই মনে হচ্ছে। এই জিনিসটা দৌড়াদৌড়ি করছে। বিজলি চমকালে শুধু এটা দেখা যায়, আর বিজলি চমকানো থেমে গেলে ওইখানে কোনো কিছু আছে এটা বোঝা যায় না। তাহলে এটা কি শুধু বিদ্যুৎ চমকানোর আলোতেই দৃশ্যমান হয়, এমনিতে দৃশ্যমান হয় না? ওনারা দুইজনই এই জিনিসটা দেখেন। দেখার পর দুজনই দ্রুত নেমে চলে আসেন ওখান থেকে। তখন রানা ভাই বুঝতে পারেন যে এই জিনিসটাকেই এই রাশেদ ভাই দেখেছিলেন ওই দিন গোসল করার সময়। আল্লাহ বাঁচিয়েছেন। ওই সময় যদি এই জিনিসটা তাদেরকে আক্রমণ করতো তাহলে কি ভয়ঙ্কর বিপদই না হয়ে যেত। ওখান থেকে তো ওনারা চলে আসছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা ওই সময়ের মতো হয় নাই। তবে এর পরে এই রাশেদ আর রানা ভাইদেরই আরেকজন বন্ধু রাকিব, ওই সময় রাশেদ ভাই আর রাকিব ভাই একসাথে ছিল। তো ওনারা পাশাপাশি বাড়ির বাসিন্দা আর কি, মানে এই রাশেদ ভাইদের বাড়ি আর রাকিব ভাইদের বাড়ি একদম পাশাপাশি। ওখান থেকে একটু দূরে হচ্ছে এই রানা ভাইদের বাড়ি। রাশেদ ভাই আর রাকিব ভাই ওনারা বসে বসে তাদের অ্যান্ড্রয়েড ফোনে এই পাবজি গেম খেলছিলেন আর কি। ওই সময় অনেকক্ষণ খেলেছেন। তখন বোঝা গেল যে রাত অনেক হয়েছে। এক পর্যায়ে দুজনকে বললেন যে রাত অনেক হয়ে গেছে, চল বাসায় ঢুকে ঘুমাই পড়ি। তাদের আবার জল বিয়োগ করার দরকার হলো। দুজন বললেন যে ঠিক আছে চল আমরা একটু ওই দিকটাতে যাই, ওখানে গিয়ে যে যার মতো একটু ফ্রেশ হয়ে ঘরে ঢুকে যাই। ওই দিকটাতে যখন গিয়েছেন রাশেদ ভাই এক পাশে, রাকিব ভাই আর এক পাশে, মানে অপোজিট ডিরেকশনে ওনারা গেছেন আর কি। যখনই একটা ঝোপের কাছে গেছেন দুইজনই, হঠাৎ করে ওই ঝোপের ভিতর থেকে এক ধরনের শব্দটা এরকম যে অনেক সময় মানুষ জিকির করে, জিকিরের শব্দটা মুখে উচ্চারণ করে না, শুধু নিঃশ্বাসের মাধ্যমে এক ধরনের হুম হুম শব্দ করে জিকির করে অনেকেই, ওই রকম করছে কেউ একজন। প্রথমে ওনারা চিন্তা করছেন এখানে কোনো অন্য প্রাণী থাকতে পারে, শেয়াল থাকতে পারে রাতের বেলা, কিন্তু শেয়াল তো এরকম শব্দ করে না। ভালো করে ওনারা শোনার চেষ্টা করলেন যে এই শব্দের উৎসটা কোথায়। বুঝতে পারলেন ওই ঝোপের ভেতরে এই শব্দটার উৎস। চিন্তা করলেন যে ওইদিকে ঢিল মারবো কি না। আবার চিন্তা করলেন থাক, দরকার নেই, চলে আসি। দুজন আবার এই শব্দ শুনে যখন একত্র হয়ে বলছেন যে কিরে এখানকার শব্দ কিসের এটা, তখন দুজনই আলোচনা করেন আচ্ছা আমরা এখানে যে আসছি জল বিয়োগ করার জন্য, হতে পারে যে এই জিনিসটা পছন্দ করতেছে না কেউ, এই জন্য আমাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তার অর্জন এরকম শব্দ করছে। তখন দ্রুত ওখান থেকে চলে আসেন। তবে চলে আসার আগে কিন্তু ওনারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখার চেষ্টা করেছেন যে এখানে কিছু আছে কিনা। ফ্ল্যাশ লাইট যখন ধরেছেন তখন কোনো শব্দ হয় না, যখনই ফ্ল্যাশ লাইট বন্ধ করেন তখন এরকম শব্দ হয়। এরপরেই মূলত ওনারা এটা নিয়ে আলোচনা করে দ্রুত বাসায় চলে আসেন। এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হয়নি, ঝাড়ফুঁকও করতে হয়নি, জ্বরও আসেনি, আর এটার দ্বারা ওনারা পজেসড হননি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রানা আহমেদ ভাইকে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে একটা বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসলো যে এই যে এন্টিটিটা, যেই জিনিসটা অন্ধকারে ওভাবে দেখা যায় না, কিন্তু বিজলির আলোতে অর্থাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে ওই জিনিসটা স্পষ্টভাবে দেখা যায়। অথচ বিদ্যুৎ চমকানো থেমে গেলে অন্ধকারের মধ্যে ওখানে আরও যে জিনিসগুলো আছে সেগুলোর অস্তিত্ব বোঝা গেলেও ওই জিনিসের অস্তিত্ব শুধু বিজলি চমকানোর আলোতেই বোঝা যায়। বিষয়টা কি হতে পারে? আপনাদের কোনো ধারণা থাকলে আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের শনি রাতের 41তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিশান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৩ নং কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম তানভীর, আর ঘটনাটি এই তানভীর ভাইয়ের আপন বোনের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল একদম রিসেন্ট, 2025 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই তানভীর ভাইয়ের বোন, উনি ওনার হাজব্যান্ডের সাথে ঘুমিয়ে আছেন, তার শ্বশুরবাড়িতেই ছিলেন। তার বিয়ে হয়েছে ময়মনসিংহেরই একটি উপজেলায়, সঙ্গত কারণে আমরা সেটা বলছি না এবং ওই আপুর নামও বলছি না। রাত আনুমানিক তখন কয়টা বাজে এটা উনি বলতে পারেন না, এটা ওনার খেয়াল নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন রাত অনেক গভীর, হতে পারে সেটা 2-3টা এরকম আর কি। হঠাৎ করে বাইরে থেকে একটা পরিচিত আওয়াজ ভেসে আসে, আর এই পরিচিত আওয়াজ অন্য কারো নয়, তার শ্বশুরবাড়ির লোকদের কারো নয়, তারই আপন বাবার কণ্ঠ। বাইরে থেকে ভেসে আসে, মারে আমি খুব অসুস্থ, দরজাটা একটু খোল না। এক ডাকেই কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল এই আপুর। উনি চিন্তা করলেন কী ব্যাপার, আমি কি ঘুমের ঘরে শুনলাম নাকি? পরে দেখা গেল যে না, দরজায় ঠকঠক আবার করলো, ঠকঠক করে আবার একই কথা বলছে যে মারে আমি খুব অসুস্থ, দরজাটা একটু খোল না। উনি বুঝতে পারলেন এটা তার বাবার কণ্ঠ। এটা উনি চিন্তা করছেন যে এত রাত্রে ওনার বাবা এতটা দূরত্ব পার করে এইখানে আসবে, তো আবার অসুস্থ অবস্থায়, তো অসুস্থ অবস্থায় সে এইখানে আসবে কেন? এই চিন্তা উনি করলেন। কয়েকবার করে একই রকমভাবে এই নিশি ডাক উনি শুনলেন, কিন্তু উনি ওঠেন নাই। ওনার হাজব্যান্ড তখন ঘুমাচ্ছিল, তাকেও ডাকাডাকি আর করেন নাই, ডাকার প্রয়োজনও বোধ করেন নাই, যে আবার দেখা গেল যে কোনো ঝামেলা হতে পারে, সে ভয় পেতে পারে। উনি চুপচাপ শুয়ে থাকলেন, আর কিছু হলো না ওই রাতের মতো। সকালবেলা উঠে উনি শ্বশুরবাড়ির সবাইকে এই বিষয়টা জানালেন যে উনি এটা শুনেছেন, আর ওনার বাবাকেও সকালবেলা উনি ফোন করেছিলেন। ওনার বাবা বলেন যে আমি ওদিকে যাব কেন, আর আমি দিব্যি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে এই কাজটা তাহলে কে করেছিল? শ্বশুরবাড়ির লোকজন কিন্তু এই বিষয়টাতে গুরুত্ব দিলেন, কারণ অনেকেই এই ধরনের বিষয়টাতে গুরুত্ব না দিয়ে বলে যে ও তোমার মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, এইটা সেটা। পরবর্তীতে এই বিষয়গুলো মারাত্মক আকার ধারণ করে। এটা কিন্তু ওনার শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন। ওনার শ্বশুরবাড়ির লোকজন এই বিষয়টা নিয়ে আর কাল বিলম্ব করেন নাই। ওনাদেরই পারিবারিক একজন ব্যক্তি, যিনি আত্মীয়, তিনি একজন রাকিও ছিলেন, তাকে খবর দেওয়া হয়। তো ওই রাকি আসেন, ওই রাকি যেই দিন আসেন ওই দিন ছিল শুক্রবার। উনি এসে ওই আপুকে রুকিয়া করা শুরু করলেন। একটা খাটের উপর ওনাকে বসালেন, আর ওই রাকি উনি খাটের সামনে একটা চেয়ারে বসলেন। শুরু হলো রুকিয়া। ওনাদের পরিবারের কেউ কেউ পুরো এই রুকিয়ার সেশনটা মোবাইল ফোনে ভিডিও করেছিলেন। অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে মনে হলো যে ওই আপুর শরীরটা একটু দুলতে শুরু করেছে। এরপর ওই রাকি উনি জিজ্ঞেস করলেন যে তুমি কে, কোথা থেকে আসছো? কোনো উত্তর দেয় না। কয়েকবার জিজ্ঞেস করার পর খালি একটা কথাই বলে, আমার পায়ে ব্যথা করছে। এই জিন হাজির হলে অনেক সময় পুরুষ নারী মিশ্রিত কণ্ঠ, অদ্ভুত রকমের কণ্ঠ, ভয়ঙ্কর গড়গড় আওয়াজ, এরকম কিছু না, একদম স্বাভাবিকভাবে ওই আপুর যে কণ্ঠ সেই কণ্ঠেই কথা বলছে। খালি বারবার বলছে যে আমার পায়ে ব্যথা করছে। যদি জিজ্ঞেস করে কোথা থেকে আসছো, তাহলে আমার পায়ে ব্যথা করছে। যদি বলে নাম কি, পায়ে ব্যথা করছে। এরকম বারবার একই কথা বলছে। কিছুক্ষণ একই রকম কথা বলার পর ওই আপুর ভেতরে থাকা ওই জিনটা চুপ হয়ে যায়। মনে হচ্ছে কিছু একটা ভাবছে, কি ভাবছে এটা বোঝা যাচ্ছে না। এরপর ওই রাকি আবারও জিজ্ঞেস করেন যে তোমার নাম কি, কোথা থেকে আসছো? এরপর ওই রাকি জানায় যে সে একটা হিন্দু জিন, আর এটাও জানায় যে এই মেয়েটা সুবিধাজনক না,
কেন সুবিধাজনক না কেন? সে কি করেছে? ওই জিনটা জানায় যে এই মেয়েটা নাকি কাপড় যখন তারের উপর রোদে দিচ্ছিল, ওই কাপড়ের আঁচল ওই জিনের গায়ে লেগেছে। তখন রাকি বলছে, এটা কি কোনো কথা হইল? সে তার কাপড় তো নাড়বেই, তার কাপড় সহ তার শ্বশুরবাড়ির আরও অনেকের কাপড় আছে। সে কি এই কাপড় নাড়ার জন্য কি তোমার যেই জায়গা সেইখানে গেছিল? সে তার বাড়ির উঠানে কাপড় নাড়তেছে, তুমি কেন এখানে আসছো? তুমি এখানে আসছো, কাপড়ের ছোঁয়া লেগেছে, আর তুমি এর উপর আসর করে এখন ভয় দেখানোর চেষ্টা করতেছো না? তা তো হবে না, এটা কোনো যুক্তির কথা হইল না। যদি এমন কথা হইতো যে সে তোমার আবাসস্থলে গেছে, সেখানে গিয়ে কিছু করছে, তা তো না। তুমি মানুষের আবাসস্থলে কি অটোটা কি? তোমার কেন উঠানে দিনের বেলা আসতে হবে? রাতের বেলাও তো এই কাজ করে নাই, তাও না হয় মেনে নিতাম। বিনা বাক্য ব্যয় এখান থেকে ভেগে যাবা, চলে যাবা, আর আসতে পারবা না। এ কথা বলার পর নাকি ওই জিনটা কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে, হ্যাঁ চলে যাব, চলে যাব। পায়ে ব্যথা করতেছে, মানে অসংলগ্ন কথা। এরপর ওই রাকি বলে, আবার যদি আসো তাহলে কিন্তু তোমার কঠিন শাস্তি হবে। তখন ওই জিনটাকে আবার বলে, হ্যাঁ আবার যদি আসি তাহলে আমার কঠিন শাস্তি হবে, পায়ে ব্যথা করছে। তো এই ধরনের অসংলগ্ন কথা, মানে সরাসরি কোনো কথার উত্তর দেয় না। এরপর হঠাৎ করেই ওই আপু ধপাস করে বিছানার উপরেই পড়ে যান, বসা থাকা অবস্থাতেই। বোঝা গেল জিনটা নাই, জিনটা চলে গেছে, যে দরজা ধরাম করে খুলে গেছে, জানালা ধরাম করে খুলে গেছে, বাইরের কোনো ডাল ভেঙে দিয়ে চলে গেছে, বিষয়টা এরকম না। এরপর থেকে ওই আপু স্বাভাবিক হয়ে যান। এই ঘটনার সবচাইতে রহস্যজনক বিষয়টা হচ্ছে, তানবীর ভাইয়ের মাধ্যম দিয়ে পরবর্তীতে জিশান ভাই জানতে পেরেছিলেন ওই জিনটা নাকি নিজে থেকেই পরবর্তীতে ওই রাকির সাথে যোগাযোগ করেছিল, দেখা করেছিল। কি কারণে দেখা করেছিল, কি উদ্দেশ্যে দেখা করেছিল, কি বলেছিল, এই বিষয়টা আর জানা যায় নাই। কারণ জিনটা ওখানে উপস্থিত হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিল, সে রাকির কথাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, কোনো ধরনের কোনো বিনিময় ছাড়াই সে ছেড়ে দিয়ে চলে যায়। এখন পর্যন্ত ওই আপুর কোনো সমস্যা হয়নি। আর ওই জিনটাই বা কেন ওই রাকির সাথে পরবর্তীতে যোগাযোগ করলো, বিষয়টা কিন্তু রহস্যই হয়ে রয়ে গেল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জিসান আহমেদ ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে শনি রাতের 41তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। আর শেষ ঘটনাটিও আমরা সাজিয়েছি আমাদের প্রিয় এক রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের ঘটনা দিয়ে। চলুন শুনে আসি সেই ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদের এবারে শনি রাতের 41তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনাটি আমরা পেয়েছি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম সোহেল রানা। ওনার বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার চর দিঘলদি ইউনিয়নের দোয়ানি গ্রামে। ওনার পাঠানো আরও একটি ঘটনা কিন্তু আমরা শনি রাতের 39তম আয়োজনে প্রচার করেছিলাম। চলুন এই ঘটনাটি দিয়ে আজকের এপিসোডের সমাপ্তি টানি। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা ওনার চাচার সাথে ঘটেছিল, অনেক আগের ঘটনা। চাচা উনি সদ্য বিয়ে করেছেন চর দিঘলদি ইউনিয়নের পাশের ইউনিয়নে। সেই ইউনিয়নের একটি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে জিতরামপুর। ওনার ওয়াইফ তখন তার বাবার বাড়িতে গেছেন, কথা ছিল কয়েকদিন পর উনি যাবেন সেখানে, তবে ওনার ওয়াইফকে সাথে নিয়ে আসবেন না, আরও কয়েকদিন থাকবেন। চাচা যান, দিনের বেলাতেই গিয়েছেন, যার পর সেখানে খাওয়া দাওয়া করেন। পরের দিন যেহেতু তার কাজ ছিল, যার কারণে ওনাকে বাড়িতে আসতেই হবে। ওনার ওয়াইফ নিষেধ করেছিলেন যে আজকে থেকে যাও, কালকে যাও, কিন্তু না, সকাল সকাল উঠে অনেকগুলো কাজ করতে হবে। এখান থেকে যদি উনি রওনা দিতে যান সকালবেলা, তখন বলবে যে নাস্তা করে যাও, নাস্তা করতে গেলে দেরি হয়ে যাবে। এই সমস্ত জিনিস চিন্তা করে উনি রাতের বেলায় খাওয়া দাওয়া করে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। একটা পর্যায়ে ওনার জোরাজুরিতে আর শ্বশুরবাড়ির লোকজন বাধা দিলেন না, উনি রওনা দিয়েছেন। ওনার যে মেইন গ্রাম,
অর্থাৎ এই দোয়ানি গ্রাম থেকে এই জিতরামপুর গ্রামের মধ্যবর্তী দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার। চাচা চিন্তা করলেন 2-3 কিলোমিটারে আর এমনকি পায়ে হেঁটেই চলে যাব। তো হাঁটার যে পথ, এই পথটা একটা ছোট শাখা নদীর পাশ দিয়ে গিয়েছে, আর এই শাখা নদীটা আবার মিলিত হয়েছে মেঘনা নদীর সাথে। এই রাস্তার এক পাশে নদী, শাখা নদী, আর অন্য পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফসলের মাঠ, এর মধ্যে লোকালয় নাই। উনি তো হাঁটছেন, রাত কিন্তু তখন যে অনেক এটাও বলা যাবে না, তবে ওই সময় প্রেক্ষাপটে অনেক। ওই সময় প্রেক্ষাপটে রাত যদি 9টা বাজে তাহলে সেটাই অনেক। সন্ধ্যার পরপরই তো গ্রামের মানুষজন হাড় ভাঙা খাটুনি করার কারণে ঘুম চলে আসে, এই জন্য ঘুমিয়েও যায়। আবার সেই আজানের সময় ওঠে, ফজর আজান দিলেই তাদের ঘুম ভেঙে যায়। তারপর তাদের দিনের কর্মব্যস্ততা শুরু হয়। চাচা তো হাঁটছেন, হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছেন, অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন। হাঁটতে হাঁটতে যেই জায়গাটাতে আসেন, ওখানে এসে একদম কোনো লোকালয় নাই, 1.5 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়িরও দেখা সাক্ষাৎ ওখানে হবে না, এটা উনি জানেন। উনি যখন ওখানে এসেছেন, হঠাৎ করে উনি দেখেন চতুর্দিক থেকে বড় বড় শেয়াল ওনাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে শেয়ালগুলো খুব কৌতূহলী দৃষ্টি নিয়ে ওনাকে দেখছে। চাচা শিয়ালগুলো দেখে ওই সময় অস্বাভাবিক কিছু মনে করেন নাই, কারণ গ্রামে এরকম শেয়াল রাতের বেলা দল বেঁধে ঘুরে বেড়ায়। হয়তোবা মনে করেছে কোনো গরু ছাগল বড় আকৃতির অন্ধকারের ভিতরে এসে দেখে মানুষ। ভালো করে ওরা চাচাকে লক্ষ্য করে একটা সময় চলে গেল। চাচা আবার হাঁটা শুরু করলেন। চাচা চিন্তা করলেন একটা বিড়ি ধরাই, ভূত প্রেত কাছে আসতে পারবে না। চাচার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, বিড়ি ধরিয়েছেন, হাঁটাহাঁটি করছেন, উনিও হাঁটছেন, বিড়িও খাচ্ছেন। অল্প সময় পর ওনার কাছে মনে হলো লোমশ আকৃতির কোনো একটা জিনিস ওনার পায়ের সাথে স্পর্শ করছে। চিন্তা করলেন কি ব্যাপার, এটা কি? পাশে তাকিয়ে উনি চমকে ওঠেন। উনি দেখেন বিশাল আকৃতির একটা কালো রঙের কুকুর তার গা ঘেঁষে সমান তালে হেঁটে চলছে। কুকুরটার আকার আকৃতি বড়, কালো, তবে চোখ যে জল জল করছে, লাল টকটক এরকম না, স্বাভাবিক। কুকুরটা একদম স্বাভাবিকভাবে হেলে দুলে হেঁটে চলছে, মনে হচ্ছে তার পোষা কুকুর। চাচা কিন্তু প্যারানর্মাল বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতেন। গ্রামের মানুষ তো, রাত বিরেতে চলাচল করতে হয়, সাহসী না হলে তো আর চলে না। আর প্যারানর্মাল বিষয় সম্পর্কে ধারণাও তাদের থাকতে হয়, এটা প্রয়োজন। চাচা তখন ওখান থেকে একটু সরে দাঁড়ান, যাতে করে ওই কুকুরের স্পর্শ তার গায়ে না লাগে। ওনার কাছে বিষয়টা ভালো লাগে না, কেননা উনি বুঝতে পেরেছিলেন যে এই সময় এইরকম কুকুর এখানে মোটেও স্বাভাবিকভাবে আসবে না, কারণ আশেপাশে লোকালয় নাই। আর এখানে তো বুনো কুকুর থাকবে না, কুকুর তো সেখানেই থাকে যেখানে আশেপাশে খাবার পাওয়া যায়, লোকালয়ে থাকবে। এরকম বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা বিস্তৃত জায়গা, এমন একটা জায়গা যেখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু ফসলেরই মাঠ, এতটা বিস্তৃত ওই মাঠগুলো, লোকালয় নাই, খাবার দাবার নাই, কুকুর আসবে কোত্থেকে? উনি বুঝতে পারলেন বিষয়টা। উনি সাইডে সরে গিয়ে হাঁটা শুরু করেছেন। একটা সময় দেখেন কুকুরটা নাই। এরপরে দেখেন ওনার সামনে বড় আকৃতির একটা বেড়াল চলে এসেছে। এই বিড়াল, এই জিনিসটা তার পথ আগলে দাঁড়ায় নাই, তবে মনে হচ্ছে যে বিড়ালটা তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। ডাকাডাকিও করছে না, গড় গড় শব্দও করছে না, কিন্তু এক দৃষ্টিতে চাচার দিকে তাকিয়ে আছে। কুকুরের চোখ জল জল না করলেও বিড়ালের চোখটা কিন্তু জল জল করছিল। চাচার হাতে কিন্তু কোনো টর্চ লাইট ছিল না, আগুনের কোনো উৎস ছিল না, শুধু তার বিড়ির সামনে যে আগুনটা ধরে আছে সেটাই, এছাড়া আলোর কোনো উৎস নেই। আর বিড়ির আগুনে তো আর পথ চলা যায় না, সেটা তো অতি সামান্য। আর ওনার কাছে মেচ ছিল, মেচ দিয়ে আর কতটুকুই বা আলো হয়,
ওই দেশলাই যখন ধরানো হয় তখন একটু আলো ছড়িয়ে পড়ে, এইটুকুই তো, এছাড়া তো আর কিছু না। ওনার কাছে যেহেতু আলো ছিল না, ওই চাঁদের আলোতেই হেঁটে আসছিলেন, ওই চাঁদের আলোতেই বিড়ালের চোখ জ্বলজ্বল করছিল। কিছু সময় পর ওই বিড়ালটাও মিলিয়ে গেল। উনি তো ভয় পেয়ে গেছেন, এবার একটু ঘাবড়ে গেছেন, কেননা পথ এখনও প্রায় 1 কিলোমিটারও বেশি বাকি। এরকম যদি চলতে থাকে কতক্ষণ উনি নিজেকে ধরে রাখতে পারবেন? এরপর হয়তো আরও ভয়ঙ্কর কিছু সামনে চলে আসতে পারে, তখন কি করবেন? এইটা চিন্তা করছেন। এই চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হলো পেছনে অনেকগুলো খুরের আওয়াজ। খুরের আওয়াজ বলতে অনেকগুলো গরু যদি একসাথে চলতে থাকে, গরুর পায়ে যে খুর থাকে, এই খুরের আওয়াজ মাটির উপর পড়ার পর এক ধরনের শব্দ হয়, ওই রকম শব্দ। গ্রামের লোকজন তো এই শব্দের সাথে পরিচিত। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন আসলেই 7-8টা গরু, তবে গরুগুলোর সাইজ অনেক বড়। এগুলো এমনভাবে হাঁটছে, আর হাঁটার সময় তাদের পাটা মাটির উপর বেশ জোরে রাখছে, এই জন্যে ঠক ঠক শব্দ আরও বেশি হচ্ছে। এই গরু দেখে উনি আর দৌড় না দিয়ে পারেন নাই, উনি দিয়েছেন সর্বশক্তি দিয়ে এক দৌড়ে ওই বিড়ি কোথায় চলে গেছে, কি হয়েছে না হয়েছে ওনার খেয়াল নাই। উনি বুঝতে পারছিলেন যে পেছনে গরুগুলো ধেয়ে আসছে, তাদেরও পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। অনেকক্ষণ দৌড়েছেন, এক পর্যায়ে একটা ঘর উনি দেখতে পান, মানে লোকালয়ের কাছাকাছি চলে এসেছেন। ওই ঘরের উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন আর চিৎকার করতে থাকেন। ওই বাড়ির লোকজন বেরিয়ে আসে, এসে চাচাকে দেখে, চাচাকে তারা চিনতে পারে, বলে কী ব্যাপার, তুমি এত রাত্রে কোত্থেকে আসলা? তখন চাচা সব খুলে বলেন যে শ্বশুরবাড়ি গিয়েছিলেন উনি। তখন ওই লোকজন বলে যে তুমি তো জানো যে এই রাস্তাটা ভালো না, বিশেষ করে রাতের বেলা এই রাস্তায় একাকী চলাচল করা ঠিক না, এখানে অনেক ধরনের জিনিস আছে, মানুষকে বিরক্ত করে, মেরেও ফেলে। তুমি একা একা আসতেছিলে, আকাশটা তো ভালো করো নাই, আজকে রাত্রে এই বাড়িতে থেকে যাও, কালকে যাও। উনি বলেন না, যেহেতু শ্বশুরবাড়ি থেকে বলে চলে আসছি, শ্বশুরবাড়িতেই তো থাকতে পারতাম, এখানে আর থাকবো না, আপনারা কেউ একজন আসেন, আমাকে একটু আগায় দেন। ওই বাড়ি থেকে 2 জন সদস্য তারা আলো নিয়ে বের হন, চাচাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেন, তারাও আবার বাড়িতে চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এই ঘটনার ফলে চাচার যে জ্বর এসেছিল, অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, বিষয়টা এরকম না। চাচার মধ্যে কোনো অসুস্থতা দেখা যায়নি। প্রিয় লিসেনার্স, গ্রামের মেঠো পথ ধরে কেউ যদি রাতের বেলা একাকী নির্জন এই রাস্তায় চাঁদের আলোতে পথ চলতে থাকেন, সাথে কোনো আলো না থাকে, মোবাইল ফোন না থাকে, এই অনুভূতিটা কেমন হয়? যদি আশেপাশে বাঁশঝাড় থাকে, ঘন জঙ্গল থাকে, বা পাশে কোনো কবরস্থান বা শ্মশান পড়ে যায়, কেমন হতে পারে? চলার পথে যদি হঠাৎ করে শেয়াল ডেকে ওঠে বা হঠাৎ করে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, তাহলে নিঃসন্দেহে যে কোনো সাহসী মানুষই চমকে উঠবে। গ্রামীণ এই ঘটনাগুলো সবসময় আমাদের মধ্যে অন্য ধরনের এক আবেদন সৃষ্টি করে। এই জন্য গ্রামের ঘটনা বলতেও আমার ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আশা করি লিসেনারদেরও গ্রামের ঘটনা শুনতে আমার মতোই ভালো লাগে। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোড এ পর্যন্তই। যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও ঘটনা পাঠাতে থাকুন, লিখে বা রেকর্ড করে afnanthehorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorworldmedia@gmail.com। ঘটনাগুলো কেমন লাগছে বা লাগলো এটা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই আপনাদের মতামত জানার জন্য, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। শুনতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।